অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ভীষণ সৌভাগ্য আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের দেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর কুণাল সরকারকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার আপনাদের কাছে আসতে পেরে। আপনার কাছে আমি প্রথম যে প্রশ্নটা করব আজকে সেটা হচ্ছে যে এমনি সাধারণ মানুষরা প্রায় বলে যে আমাদের হার্টের অসুখ। এবার হার্টের অসুখ বলতে কি কি সাধারণত বোঝানো হয়? দেখুন, হার্টের সমস্যাটা নিয়ে এখন এক একটা সময় এক একটা যুগের এক একটা সমস্যা থাকে। এখন আমরা যে এখন যুগ মানে কতদিন কত বছর জানি না, কিন্তু প্রেজেন্ট ইরাতে বলতে পারেন পৃথিবী একটা স্টেজে এসছে যেখানে একটা স্টেজে আমরা কি দেখতাম, মানুষ খুব কম বাঁচত, আয়ু কম ছিল। আর সেই সময়কার যেটাকে আপনি হয়তো ধরুন আনুমানিক বলতে পারেন 1930-40-এর আগে অবধি, যেটাকে খানিকটা আর্লি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় বলা হয়, সেই সময়টা কি হতো, আমাদের অসুখ বিসুখগুলো অন্য ধরনের ছিল। কীরকম ছিল? প্রচুর ইনফেকশন হতো, প্রচুর ইনফেক্টিভ ডিজিজেস ছিল, কখনো পেটের অসুখ, কখনো রেসপিরেটরি ইনফেকশন, বিভিন্ন এপিডেমিক, প্যান্ডেমিক, এই সমস্ত হতো। তারপরে কিছুটা হয়তো আমাদের পরিবেশ পরিস্থিতি, ওষুধপত্র, ভ্যাকসিনেশন, স্যানিটেশন এগুলো উন্নতি হবার পরে আমাদের মানুষ বেশি বাঁচতে শুরু করলো। মানুষ একটা খুব একটা বিচিত্র জীব, কারণ মানুষ এমনিতে আমরা কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজও করি, কিন্তু মানুষ বিচিত্র এই কারণে যে আপনি আপনার চারিপাশে যাদের জীব জগতে যাদের দেখবেন, সেটা একটা বিড়ালকে দেখুন, কুকুরকে দেখুন, বাঘকে দেখুন, হাতিকে দেখুন, তাদের প্রকৃতি নির্ধারিত যে একটা আয়ু ছিল তারা এখনো তার মধ্যেই ঘোরাফেরা করছে। মানুষই ব্যতিক্রম। কিন্তু মানুষ একদম ব্যতিক্রমী, কারণ মানুষ এই যে ধরুন আমরা বলি না যে ইফ ইউ থিঙ্ক যে ক্লাসিক্যাল পিরিয়ডে যখন ধরুন আমাদের প্রথম সিভিলাইজেশন হচ্ছে গ্রিক, রোমান, মেসোপটেমিয়ান, ইজিপশিয়ান, এই সব সময়ে লোকে 40 বছর বাঁচলে হই হই করতো। এইটা অনেক দিন ছিল। ধরুন আমরা স্বাধীন যখন হচ্ছি তখন আমাদের অ্যাভারেজ আয়ু ছিল 40 বছর। তো এই করতে করতে এখন অ্যাভারেজ আয়ু হয়ে গেছে 75 বছর, 70 বছর। জাপানে হয়ে গেছে 95 বছর। তো যত আমরা বেশি বাঁচছি এবং আমাদের নানান রকম খাওয়া দাওয়া, ওঠা চলা, ওষুধ, মানে অভ্যাসগুলো হচ্ছে, এটা আমাদের আরেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। বাঁচছি বেশি, লঞ্জিভিটি বেড়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা ওই কি বলবেন জীবন অভ্যাসকৃত বা লাইফস্টাইল রিলেটেড প্রবলেমের মধ্যে পড়ছি। কি লাইফস্টাইল আমাদের ঝামেলায় আসছে? কিছুটা খাওয়া দাওয়ার জন্যে, কিছুটা চলাফেরা অভ্যাসের জন্যে, কিছু সভ্যতার সংকট, এই সিগারেট খাওয়া, টোব্যাকো চুইং, এইসবের জন্য। আর আমাদের এই যে পরিবর্তনশীল যে চলাফেরা অভ্যাস, সেটা আমাদের ওপর আরেকটা বিরাট সমস্যা, ঝামেলা এনে দিয়েছে, এবং সেই মানে সভ্যতার সংকটের নাম হলো ডায়াবেটিস। একদমই তাই। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের মধ্যে এখনো ধরুন হার্ট বলতে হয়তো যে চিন্তা ভাবনা, দুশ্চিন্তাটা আমাদের বেশি ভাবায়, সেটা হলো এই হার্ট অ্যাটাক। আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, হঠাৎ বুকে ব্যথা হলো। একটা মাঝবয়সী বা অল্প বয়সী মানুষ, পুরুষ বা মহিলা, হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লো। কেন হলো? হার্টের সমানে রক্ত চলাচল দরকার। এখন প্রকৃতি বা ভগবান আমাদের ওপর খুব নিষ্ঠুর। কেন? সে হার্টটাকে দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো লাংস দিয়েছে, কিপ্টের মতো হার্ট একটাই তৈরি করেছে। হ্যাঁ, কারণ একবারই ডিজাইন করেছে, আর খাটাখাটনি করতে চায় না। আর এমন নিষ্ঠুরতাটা আরও চরমে পৌঁছলো। কেন? কারণ হার্ট হচ্ছে আমাদের শরীরে প্রায় ছোট বড় মিলিয়ে 36-37টা অর্গান সিস্টেম আছে। সো ইট ইজ দ্য ওনলি, একমাত্র অর্গান সিস্টেম যে জীবনের প্রথম থেকে শেষ মুহূর্ত অবধি সে একটা নিমেষের তরেও, একটা পলকের তরেও সে বিশ্রাম করতে পারবে না। তো এই সব ঘটনা মিলিয়ে এখন ঝামেলাটা কি হচ্ছে, যে ধরুন হার্টের কোনো ধর্মঘট নেই, কোনো বিয়ে বউ ভাতের ছুটি নেই, হ্যাঁ, কোনো ঈদ নেই, দুর্গাপুজো নেই, কিছু নেই। হ্যাঁ, আপনার হার্ট দিনে 1 লক্ষ বার কাজ করে। আপনার 50 বছর বয়স হয়েছে মানে আপনার প্রায় 350 কোটি হার্টবিট হয়েছে।
অথচ বিশ্রামহীনভাবে কাজ করতে হয়েছে, আর কোনো রকম গণ্ডগোল হয়ে তার এই কাজকর্মটা যদি কিছু মুহূর্তের জন্যও ব্যাহত হয়, বিরাট বিপদ। আর শরীরে কোনো পাম্প নেই, রক্তটা যাবে কোত্থেকে? তো আমরা এখন যে একটা সমস্যা বা ভয়ের মধ্যে থাকি সেটা হলো হঠাৎ করে হার্টের রক্ত চলাচলে ঝামেলা হলো, হার্টটা কাজ করতে পারলো না, এবং সেটা কখনো কখনো আমাদের সাংঘাতিক একটা ক্রাইসিসের মধ্যে ফলে। আর কখনো আমরা একটু ইঙ্গিত পাই যে চলাফেরা করতে গেলে অসুবিধা সিগন্যাল হচ্ছে, গুলো কি কি পাই জানলে যে ডাক্তারবাবুর কাছে আমরা যেতে ইঙ্গিতগুলো, পারি। যে সিমটমস গুলো আমরা পাই, সেটা হচ্ছে যে আমি বেশ দিব্যি চলাফেরা করতে পারতাম, ভালো, আমার আধ ঘন্টা হাঁটলে কোনোই অসুবিধে হতো না, একতলা দুতলা সিঁড়ি ভাঙলে কোনো অসুবিধা হতো না। এখন আমার সেই কাজগুলো করতেই যেন মনে হচ্ছে কখন আমি একটু হাঁপাচ্ছি, কখন আমার মনে হচ্ছে বুকটা ভারী ভারী হয়ে আসছে। আর অনেকে, মানে বিশেষ করে হয়তো আমাদের আলোচনা বা কথাবার্তা বিভিন্ন সময় শুনে যেটা খেয়াল রাখবেন সেটা হলো, সামটাইমস আমাদের একটা ধারণা আছে যেটা ঠিক, যে হার্টটা একটু বামপন্থী, হার্টটা আর কি বুকের বাঁদিক বরাবর থাকে। তো সবাই মনে করে দ্যাট দ্য পেইন বা প্রবলেমটা সবসময় বাঁদিকে হবে, সেটা হয় না। কারণ there are some complicated reasons যার জন্যে কি হয়, কখনো কখনো কেউ দেখবেন পিঠের দিকে সমস্যা হয়, কারো তলপেটের দিকটা অদ্ভুত লাগে, কারো কারো চোয়ালে ব্যথা হয়। তো এটাকে আরেকটু সহজ করতে গেলে এনি ডিসকমফর্ট, যে কোনো অসুবিধে, সেটা একটু ভারী লাগা হোক, চাপ লাগা হোক, শ্বাসকষ্ট হোক, যেটা শরীরের উপরের অংশে হচ্ছে, সেইটা যেন আমাদের আজকের দিনে আমাদের একটু নজর করতে হবে। প্রায় আমরা মনে করি এই আজকেই খেয়েছিলাম, গ্যাসের ব্যথা, হতেই পারে যে আমার হয়, আমি একটু খাওয়ার অনিয়ম করলে, এখন তো আর 25 বছর বয়স নেই যে একটু খাওয়ার অনিয়ম করলে একটা হজমের গণ্ডগোল, পেট ভার হলো। কিন্তু আমরা দেখুন সবাই জানি যে কোনটা আমার একটু অম্বল বদহজমের ব্যাপার, আর কোন সমস্যাটা ঠিক যেন যাচ্ছে না, যাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে একটু ঘাম দেওয়া, তার সঙ্গে সঙ্গে একটু মাথা ঝিমঝিম করা, তার সঙ্গে সঙ্গে একটু বুক ধরপড় করা, এই ব্যাপারটা যদি হয়, যেখানে আমরা বুঝতে পারছি এটা তো আমার ঠিক সেই নিত্য নৈমিত্তিক বদহজমের সমস্যা, যে অসুবিধায় আমি অভ্যস্ত, এটা ঠিক সেরকম না, আরেকটু অন্যরকম। অ্যাবসলিউটলি কারেক্ট। তো সেই রকম একটা জিনিস সন্দেহ হলেই আমাদের কি করণীয়? আমাদের তাড়াতাড়ি হাতের কাছে যে কোনো হসপিটাল, যে কোনো ধরুন প্রাইভেট, গভর্নমেন্ট, যেখানেই হোক না কেন গেলে আজকের দিনে তারা চট করে একটা ইসিজি করবে। অনেক সময় লোকের কাছে ওই সুগার টেস্ট করার মতো কিট থাকে, একটা কিট দিয়ে একটা ব্লাড টেস্ট করে দেখে নেবে। অর্থাৎ আমাদের খুব দেরি না করে, যদি এটা হার্ট রিলেটেড প্রবলেম হয়, তাহলে একটু তাড়াতাড়ি ধরে ফেলতে পারলে তার আজকের দিনে ভালো চিকিৎসা আছে। আচ্ছা, একটা কথা আমরা এখনকার দিনে খুব শুনি, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারটা কি, কতক্ষণ? দেখুন, পৃথিবীতে আমরা যত আক্ষেপ করি, দোষ দিচ্ছি, মানে যখন আমরা কাউকে সঙ্গে সঙ্গে বলি ভগবান এইটা করলো, হ্যাঁ আমাদের অমুক, তো মানে ভগবান এই হার্টের উপরে খুব একটা সদয় নন। কেন সদয় নন? ভগবান এমন মাসেল দিয়ে, ধরুন আমাদের পায়ে মাসেল আছে, স্কেলিটাল মাসেলস আছে, পেটের মধ্যে মাসেল আছে, কিন্তু হার্টের মাসেলটা আরও বিচিত্র। কেন? কারণ এই যে হার্টের মাসেল, সে বেচারা অসুবিধায় পড়লো, তার যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, সে ছটফট করবে, সে আর্তনাদ করতে শুরু করবে। সত্যি যদি ব্লাড সাপ্লাইটা মারাত্মক কমে যায়, তাহলে এই হার্ট মাসেল ঘন্টা 4-5 সময় দেবে। যে সময়ের মধ্যে হয়তো সে ছটফট করছে, ব্লাড সাপ্লাইটা কমে গেছে বলে, এই ঘন্টা 4-5 সে খুব ঝামেলায় থাকবে। কিন্তু আমরা যদি ব্লাড সাপ্লাইটা তাকে আবার চালিয়ে দিতে পারি, তাহলে সে কিন্তু রিকাভার করবে, সে হাঁপ ছেড়ে বাঁচবে। ও বাবা, আমি এতক্ষণ খেতে পাইনি, খাবার বন্ধ ছিল, অনশন করার মতো, এখন তো আমার খানিকটা রক্ত পাওয়া গেল, আই এম ব্যাক টু নর্মাল। তো গোল্ডেন আওয়ারটা ইম্পর্ট্যান্ট কেন? ধরুন আমার সেই 4-5 ঘন্টা সময়টা পেরিয়ে গেল, কোনো কারণে বাই দ্য টাইম আমার জিনিসটা বোঝা গেল, তার ট্রিটমেন্ট শুরু হলো, হয়তো 8 ঘন্টা হয়ে গেল, 10 ঘন্টা হয়ে গেল, কারো হয়তো 1 দিন 2 দিন সময় চলে যায়। তখন প্রবলেমটা হলো যে
পোর্শনটা, মাসেলের যে অংশটা ড্যামেজড হবার, সেটা কিন্তু একেবারে ড্যামেজডই হয়ে গেল। হ্যাঁ, আর একবার যদি হার্ট মাসেল, যাকে বলে, এখন এই কম্প্যারিজনটা ভালো নয়, কিন্তু জাস্ট বোঝাবার জন্যে, যে একটা জিনিস যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাকে তো আপনি অরিজিনাল শেপে আনতে পারবেন একদম। না। তো সেটা যদি ধরুন একেবারে ড্যামেজড হয়ে গেল, তখন আমরা হয়তো কিছুদিন বাদে গিয়ে যতই তাকে রক্ত দিই আর যাই দিই, তাকে আবার সেই স্বাভাবিক চনমনে কর্মক্ষম পাওয়ারফুল হার্ট মাসেলে ফিরিয়ে আনাটা মুশকিল। খুব মুশকিল। হ্যাঁ, দ্যাট ইজ ডিফিকাল্ট। আচ্ছা ডাক্তারবাবু, দেখুন আগে যেটা আমরা জানতাম যে এই হার্টের অসুখটা বয়স্কদের অসুখ, কিন্তু এখন আমরা অদ্ভুতভাবে দেখছি যে খুব কম বয়সীদের মধ্যে, এমনকি 20-25 বছর যাদের বয়স, তাদের মধ্যেও দেখা যাচ্ছে হঠাৎ করে তাদের স্ট্রোক হচ্ছে, বা হঠাৎ করে এবারে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, এমনকি মারাও যাচ্ছে অনেকে। তো বেশ কিছু এইটা কেন বছর, হ্যাঁ, হচ্ছে? বেশ কিছু বছর আগে আমি হয়তো ধরুন, আমরা তো ওই কলের মিস্ত্রির মতো, তা আমরা মোটামুটি, আমি হয়তো 30-40 হাজার হার্টের মেরামত করেছি আমার জীবনের। সবচাইতে কম বয়সী পেশেন্টের আমি হার্টের বাইপাস করেছি হচ্ছে যার 9 বছর বয়স। কলকাতায়, মধ্য কলকাতার একটি অভিজাত স্কুলে একটি 9 বছরের মেয়ে বাস্কেটবল খেলছিল, খুব অভিজাত স্কুলে। হঠাৎ করে বাস্কেটবল খেলতে খেলতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ল। কলকাতার একেবারে প্রসিদ্ধ অভিজ্ঞ পিডিয়াট্রিশিয়ানদের 48 ঘন্টা সময় লেগেছিল একটা 9 বছরের মেয়ের হার্ট অ্যাটাক ডায়াগনোজ করতে। আর তার সে বিচিত্র একটা কমপ্লেক্স ধরনের ব্লক আমাদের কাছে এলো। আমাদেরও একদম মানে গলদঘর্ম হয়ে গেছিল তার ব্যাপারটা ঠিক করতে। ফরচুনেটলি শি ওয়াজ সেভড। সেটা একটা এক্সেপশনাল ব্যাপার। এখন দেখুন, আমাদের একটা কথা বুঝতে হবে কি, যে আজকে ধরুন আমার 30 বছর বয়স আর 2025 সালের 30 বছর বয়সের মধ্যে একটা তফাৎ আছে। প্রচুর। আমি 30 বছর বয়সে গা এলিয়ে সিনেমা দেখে কলেজ করে বাড়ি ফিরে বাবা মার হোটেলে খেয়ে রিল্যাক্স ভাবে থাকতাম। এখনকার 30 বছরের ছেলেমেয়েরা চিন্তা করছে কি করে তার অলরেডি বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হবে হবে হচ্ছে, সে কবে একটা 700 স্কোয়ার ফুট ফ্ল্যাটে গিয়ে নিজের মাথার ওপরে বাসস্থান করবে। সো দ্য ডিমান্ডস অফ লাইফ, 30 বছর সংখ্যাটা এক থাকছে, কিন্তু জীবনের উপর প্রেশার। আপনি আজকে চেয়ে দেখুন যে 25-30 বছরের ছেলে মেয়েরা, কেউ পড়াশুনো করছে, তার সঙ্গে কাজ করছে, কেউ সফটওয়্যারে কাজ করছে, তার সঙ্গে insecurity, তার job দিন নেই, insecurity। না না, তার দিন, তার স্ট্রেস, স্ট্রেস। দ্য চ্যালেঞ্জ, দ্য ডিমান্ড। তাহলে এই একটা ফ্যাক্টর যে কারণে হচ্ছে। দ্বিতীয়ত, যেটা আমি কখনোই আজকের অল্প বয়সী ছেলে মেয়েদের সে গুরুগম্ভীর কথা বলা জ্ঞান দেওয়াতে বিশ্বাস করি না, কিন্তু তারাও আমাদের, ধরো যে ভুলটা আমরা করে গেছি 1 কি 2 জেনারেশন আগে, সেই ভুল যদি এখনকার ছেলেমেয়েরা আবার তার পুনরাবৃত্তি করে, সেটা খারাপ লাগে দেখতে। আমাদের জেনারেশন মূর্খের মতো, আমাদেরও আগের জেনারেশন মূর্খের মতো সারা পৃথিবীর কাছে দাম্ভিকভাবে বলেছে সিগারেট খাওয়াটা যেন একটা অহমিকার লক্ষ্য। হ্যাঁ, অহমিকার লক্ষ্য মানে আমরা সতীদাহকে মুছে দিলাম, কিন্তু আমরা সিগারেট খাওয়াটাকে মুছে দিতে পারছি না। আমরা সতীদের দাহটাকে বন্ধ করেছি, শরীরের দাহটাকে বন্ধ করতে পারছি না। একদম। এখনো ছেলেমেয়েরা মনে করে যাচ্ছে যে আমরা সিগারেট খেয়ে, এখন যেটা আরো ভয় লাগে দেখলে, ছেলেরা তাও প্রাণের ভয় রেখে সিগারেট খায় না, মেয়েরা দেখছি এই যে সফটওয়্যার সেক্টরে পড়াশোনা করছে, তো হাত জোর করে 20 যে 20, 24, 25 বছরের ছেলে মেয়েদের সিগারেট খাওয়ার মধ্যে কোনো জেন্ডার আইডেন্টিটি, একটা সাংঘাতিক একটা আস্ফালন করার মতো কিছু নেই। তারপরে ধরো আমরা যে বদভ্যাসগুলো আমরা আগের 2 প্রজন্ম 3টে প্রজন্ম করেছি, আমরা কাঁড়ি কাঁড়ি মিষ্টি খেয়েছি, হ্যাঁ, আমরা আমাদের মধ্যে হঠাৎ পৃথিবীতে আধুনিক সভ্যতায় 2টো জিনিসের কনজামশন বেড়েছে। একটা হলো স্টিল এবং দ্বিতীয়ত হলো ফ্যাট, চর্বি, তেল। তেল, আমরা তেল দিয়েছি, তেল খেয়েছি। তো এই যে ব্যাপারটা বাড়ছে, তাতে আমাদের এই যে চিন্তা করে দেখুন, নেক্সট টাইম যে কোনো জন্তু জানোয়ার, একটা গরু, একটা মাঠে একটা গরু চড়ে বেড়াচ্ছে, এই গরুটা যদি সৃষ্টি হয়ে থাকতো 50,000 বছর আগে, এই গরুটা 50,000 বছর ধরে একই জিনিস খায়। একদম। আমরা যারা সভ্য হয়েছি
10-15 হাজার বছর আগে তারা প্রতি কয়েকশো বছর কি এখন বোধহয় প্রতি 20 বছরের মধ্যে আমাদের খাওয়া দাওয়া টেস্ট হ্যাবিট সমস্ত পাল্টে যাচ্ছে। তাহলে এই যে স্মোকিং টাইপের ব্যাপার এবং আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যেটা আমার মনে হয় আমাদের শরীর দুটো কম্পোনেন্ট নিতে পারছে না, কারণ আরে ভাই আমাদের সিস্টেমটা তো সেই একটা পেট, 6 ফুট ইন্টেস্টাইন, 4 ফুট লার্জ ইন্টেস্টাইন, এ তো তৈরি হয়েছিল একই আছে, একই রয়েছে। আমাদের তো মোবাইল ফোনের মতো তো সফটওয়্যার পাল্টায় না, সফটওয়্যার তো পুরনো। তো আমরা সেই 1,20,000 বছর আগের তৈরি ডায়াবেটিস, লিপিড প্রোফাইল, কোলেস্ট্রল ছাদে উঠে বসে আছে, সুগার ছতলায় উঠে বসে আছে, এই প্রবলেমগুলো। এবং এই প্রবলেমগুলো, সুগার তো ক্রিকেট খেলা নয় যে 199 কম 200 বেশি, ইট ইজ নট লাইক দ্যাট। এটা আবার তার সঙ্গে সঙ্গে এই যে মেটাবলিক ডিজিজগুলো আমাদের, যেমন বাড়িতে যদি পাইপে জল আসে, সেই পাইপটা যদি অপরিচ্ছন্ন জল হয়, পাইপের মধ্যে ডিপোজিট হবে, জমা পড়বে। সো আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, যে ধরো লোককে হাতে পায়ে ধরে বলা হচ্ছে সিগারেটটা খেয়েও না, আমরা করতে পারছি। এখন যদি আমরা লোককে বলি একেবারে মিষ্টি খাবে না, কলকাতার সব মিষ্টির দোকানগুলো আমার ঠেকাতে আসবে। লোককে যদি বলি যে একেবারে ভাজাভুজি খাবে না, তো এই ফিশ ফ্রাইয়ের দোকানগুলো কি করবে, তারাও ঠেকাতে আসবে। তো এখন ডাক্তারদের একে জীবনে শান্তি নেই, এতগুলো লোক মিলে যদি আমাদের ঠেকাতে আসে, এখন আমাদের জীবন নিয়ে ঝামেলা হবে। না, কিন্তু এই যে অতিরিক্ত, বিশেষ করে মানে টিনেজারদের মধ্যে অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার প্রবণতা, মানে বাইরে তৈরি বাড়িতে তৈরি রান্না তারা আমরা খাই না। দেখো সবসময় ছেলে মেয়েদের বকতে নেই, ছেলে মেয়েদের জ্ঞান দিতে নেই, কারণ ওরা চালাক, আমরা বোকা। হ্যাঁ, বাড়িতে কখনো মানে যদি কখনো চোখের সামনে দেখো যে কারো 25 বছরের কম বয়স, তাকে যাই করো জীবনে কোনোদিন জ্ঞান দিতে যেও না, কারণ ওদের বুদ্ধি শুদ্ধি ব্রেনটা আমাদের থেকে অ্যাটলিস্ট 30% বেশি পাওয়ারফুল। যত ছেলে মেয়েদের জ্ঞান দেবে তারা মনে করবে এই বুড়ো বোকা, এটা কোত্থেকে এসছে, এরা কি বলছে। হ্যাঁ, আমরা ওদের সামনে হচ্ছি সেই 20 বছর আগেকার পুরনো মোবাইল ফোন। বাট হোয়াট ইজ দেয়ার লাইফ আবার বুঝতে হবে। হ্যাঁ, আমরা বাড়িতে 2 ঘন্টা সময় নিয়ে মাকে বলতাম মা দুপুরবেলা খাবার দাও, ওদের তারা কাজকর্ম, স্কুল কলেজ টিউশন, ছুটোছুটি, সেই নিট পরীক্ষা দিচ্ছে, ফিট পরীক্ষা দিচ্ছে, এ দিচ্ছে, তাতে ছেলে মেয়ের হাতে সময় কতক্ষণ আছে? আমরা কি তাদের সেই জীবনযাত্রাটা দিতে পারছি? আজকের বাবা মারা একটা ছেলে মেয়ে 10 ঘন্টা স্কুল করে আসছে, এসে বেচারা কাঁধের থেকে ব্যাগ নামলো কি নামলো না, তাকে প্রতিদিন 2:30 রাত্রির 11টা অবধি সে টিউশন করছে। আর আমরা কোন আহাম্মকের দল সেই ছেলে মেয়েদের গিয়ে বলছি তোমরা একেবারে সুস্থ সঙ্গীত, একটা সেই কানে সেই অপ্সরার গান গাইছে, ড্রপারে করে মাথায় মধুর ফোঁটা ফোঁটা মধু পড়ছে, শান্তিপূর্ণ জীবনে যাও। ইটস নট পসিবল। দোষটা আমাদের, তাদের তো কোনো উপায় নেই। তাকে তার মাই একটা চট করে একটা ভাজা পরোটা একটা এ দিয়ে মেখে দিচ্ছে, বলে চট করে খা, খেয়ে 1 গ্লাস 8 গ্লাস দুধ খেয়ে যা, পরে টিউশনে যা। তার মায়ের সময় আছে, তাকে 8 ঘন্টা বসে বেশ পরিপাটি করে খাওয়াবে। দ্যাট ইজ দ্য লাইফ। সো যদি আমাদের এই ভিশাস সাইকেলটা ভাঙতে হয়, তাহলে উই নিড ফান্ডামেন্টাল ইন্টারভেনশনস। আমি লোককে যত জ্ঞান দিই তার 80% তো আমি ফলো করতে পারি না। সো দ্যাট ইজ আওয়ার প্রবলেম। হ্যাঁ, কিন্তু এই গিভেন সিচুয়েশনে আমরা মানে সব থেকে ভালো ওটা কি করতে পারি? দেখো, সব থেকে ভালো হচ্ছে কিছু কিছু ইন্টারভেনশন আমরা করতে পারি। এখন ধরো ছেলে মেয়ে মাঝ বয়সীদের মধ্যে কিছুটা তো অ্যাওয়ারনেস এসছে, হ্যাঁ, ইনফরমেশন এসছে। আমরা এইটুকু জানি যে আমাদের হয়তো খাওয়া দাওয়াটা একটু মেপে করতে হবে। হ্যাঁ, হয়তো চেহারার সৌন্দর্য বা স্মার্টনেস ইজ ওয়ান থিং, তার সঙ্গে সঙ্গে আমার বডি ওয়েটটা মেনটেন করতে হবে। হ্যাঁ, তখন এখন আমাদের সময় কি ছিল, দর্জিতে মাপ নিয়ে প্যান্ট জামা সেলাই করতো, এখন সব রেডিমেড। তো সব থেকে ভালো হেলথ চেক আপ হয় রেডিমেডের দোকানে। প্রতিবার প্যান্ট কিনতে যায়, দেখে 1 ইঞ্চি করে মোটা হয়ে গেছে, বলবে না প্যান্টটা ছোট হয়েছে। প্যান্ট কখনো ছোট হয় না, পেটটা বড় হয়। হ্যাঁ, লোকে সেটা অ্যাকসেপ্ট করে না। বডি ওয়েট, সো ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক, যে এখন এই অ্যাওয়ারনেসগুলো ওদের বেশি। ওবেসিটি তো এখন একটা মারাত্মক চ্যালেঞ্জ। ওবেসিটিও যেমন বেশি, তেমনি দেখবে যে টু দ্য মিডল এজেড অ্যান্ড দ্য ইয়াংস্টার্স, তারা এখন জিম করে। হ্যাঁ,
তাদের মধ্যে একটা একটা পোর্শন আছে, হ্যাঁ, ওদের দেখে লজ্জা, এই গরমকাল পড়লেই আমি রোজ সকালে 500 মিটার সাঁতার কাটবো, আই হ্যাভ টু। অনেক খেলাধুলো করেছি জীবনে, এখন খেলা মাথায় উঠেছে, কে আমার সঙ্গে ফুটবল খেলবে। আমি মোটামুটি ভালো ব্যাডমিন্টন খেলতাম, এখন যদি কাউকে বলি রাত্রির 11টায় আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলো, সে বলবে দুশ্চরিত্র লোক, আমাকে রাত্রির 11টায় খেলতে ডাকছে। তো ইচ ওয়ান হ্যাজ হিজ ওন লাইফস্টাইল। তো আমরা যেরকম ঝামেলার দিকটা আছি, আমাদের এখন ছেলে মেয়েরা তারা বিএমআই সম্বন্ধে জানে, তারা বডি ওয়েট সম্বন্ধে জানে, তারা ওয়েট গার্ড সম্বন্ধে জানে। এখন তারা জানে যে হ্যাঁ, আমাকে আমার কোলেস্ট্রলটা চেক করতে হবে, সুগারটা কন্ট্রোল করতে হবে। সো এই যে অ্যাওয়ারনেসটা এসেছে, এই অ্যাওয়ারনেসটাকে আমাদের মোটামুটি চলাফেরা, আমাদের এই ডিমান্ডিং লাইফস্টাইলের মধ্যে সেটাকে ফিট করতে হবে। সবাই হয়তো ফুরফুরে মেজাজ করে 5টায় মর্নিং ওয়াকে যেতে পারে না। আমি অ্যাভারেজ দিন ঘুমোই 2টোর সময়, তো আমি কি করে 5টায় হাঁটতে পারবো? সম্ভব নয়। তো আমার যদি না হয়, ঠিক আছে, আমি 7টায় 7:30টায় উঠে আমি ট্রেডমিল করব। আমার শীতকালে খুব অসুবিধা হয়, বিকজ আই কান্ট সুইম। তো আমি 7টায় উঠে হয়তো ট্রেডমিল করলাম। আমাকে মাঝে মধ্যে ওজনটার দিকে খেয়াল রাখতে হবে, যদি ওজন বেড়ে যায় ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে, একটা করে মিল স্কিপ করতে হবে। হ্যাঁ, আর আমাদের দেশে অনেক ঝামেলার মধ্যে এই যে একটা মোটামুটি তাড়াতাড়ি বিভিন্ন চেক আপ করা, এটা আমাদের দেশে উই আর লাকি। আজকে তোমার যদি মনে হয় আচ্ছা আমার সুগারটা একটু দেখে নি, তুমি পট করে কাল সকালে গিয়ে একটা সুগার চেক করে নেবে। তুমি লন্ডনে গিয়ে বলো যে আমার সুগারটা বেড়েছে, আমি চেক করব, 6 মাস সময় লাগবে একটা সুগার চেক করতে, ভেরি ডিফিকাল্ট। তুমি ইউএসএতে বলো না আমি একটা লিপিড প্রোফাইল করব, তুমি জানুয়ারিতে লিপিড প্রোফাইল করার ঠিক করতে গেলে এপ্রিল মাসে গিয়ে লিপিড প্রোফাইল হবে। তাদের বিউরোক্রেসি বা সিস্টেমটাই ওরকম। আমরা তাড়াতাড়ি করে নিতে পারি, আমরা একটা ইকো করতে পারি, ইসিজি করতে পারি, ট্রেডমিল করতে পারি। সুতরাং আমাদের যেমন কিছু কিছু সমস্যাও আছে, আমাদের এখন চেক আপ বেড়েছে, আমাদের এখন সহজে আমরা ব্লাড টেস্ট করতে পারি, ভিজিলেন্স করতে পারি। আর টেকনোলজি, এই যে আমাদের যে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা বাড়ছে, যে আগে আমরা লোকেরা ভয় পেত, আরে বাবা হার্টের টেস্ট করতে গেলে ঠ্যাং তুলে হাসপাতালে গিয়ে শুয়ে থাকতে হবে, এই করবে। এখন লোকে আউট পেশেন্ট বেসিসে সিটি স্ক্যান করতে পারছে। আর কিছু দিন বাদে আশা করি যে আর হয়তো বছরখানেক বছর দুয়েকের মধ্যে দেখবে এখন যে আমরা ইকো করি, ইসিজি করি, এনজিও করি, এখন এই সমস্ত টেকনোলজি এক জায়গায় এসে ওই এয়ারপোর্টের সিকিউরিটির মতো একটা মেশিনে চোঁ করে ঢুকে বেরিয়ে আসবে, উল্টো দিকে ইউ উইল হ্যাভ আ কমপ্লিট প্রোফাইল ডান, ইট উইল কাম। আচ্ছা, এই সাধারণ বিশেষ করে একটু এখানের যে চারিপাশের মানুষজন একটা ধারণা থাকে যে তারা চট করে ডাক্তার দেখাতে চান না বা ওষুধও খেতে চান না, কারণ তাদের মনে হয় যে এই বিশেষ করে হাইপার টেনশনের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ, বিশেষ করে যদি ইনসুলিন হয় সেটা, ঠিক আছে, যে একবার শুরু করলে আর বন্ধ করা যায় দেখো, না। লোকে বদ্ধ পাগল না হলে কেউ ডাক্তার দেখাতে চায়? আমার তো বাড়ির লোকই ডাক্তার দেখাতে চায় না। কিন্তু দেখাতে তো হয়ই, কিছু করার নেই। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ন্যাচারাল। কিন্তু দেখো, আমি এখানে মধ্যে মধ্যে আসি, 2 মাস 2.5 মাস পর পর আসি। আমার কিন্তু মনে হয় যে যেটুকু যাদের মানুষের সংস্পর্শে আসি, তাদের কিন্তু বেসিক আইডিয়া এবং মেডিকেল যে ওষুধপত্র 4টে লিখেছে, অন্তত 4টে খাচ্ছে, ঠিক আছে। কিছু কিছু পজিটিভ জিনিস হয়েছে। কি পজিটিভ জিনিস হয়েছে? আমাদের এই যে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন ইন্টারভেনশনের জন্য আমরা আজকের দিনে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নানান চিকিৎসা আনতে পেরেছি। আমি জীবনে কোনো দিন যখন প্রায় 15 বছর বিদেশে থেকে যখন দেশে ফিরে আসি, আমার তো দেয়ালে মাথা ঠুকতাম। তখন কত ছেলে মেয়েদের দেখতাম, একে এই অপারেশন করতে বলছো, একে এই চিকিৎসা করতে বলছো, টাকা পয়সা, দুঃখ, দারিদ্র, পভার্টি, পিপল কুড নট ট্রিট। হ্যাঁ, এখন নানান রকম গভর্নমেন্টাল স্কিমসের জন্য তারা তো ট্রিটমেন্টটা করতে পারছে। আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে সারা পশ্চিমবঙ্গে তুমি গুনতে বসলে হার্টের চিকিৎসা হয়, ক্যাথ ল্যাব ছিল 30টা, ছিল কিনা সন্দেহ, এখন 140টা ক্যাথ ল্যাব আছে।
মুর্শিদাবাদে আমরা বছরের পর বছর বাউন্ডুলের মতো আসতাম, ঘুরে বেরিয়ে যেতাম, সবাই বলতো হ্যাঁ এবার হবে এবার হবে। এখন মুর্শিদাবাদে 2 জায়গায় 3 জায়গায় টেস্ট। ক্যাথ ল্যাব রয়েছে। সুতরাং সময় লাগলেও জিনিসটা হচ্ছে। এখন মানুষকে সেই আত্মবিশ্বাসটা দিতে হবে যে তারা এখানেও তারা টাইমলি সেই ট্রিটমেন্টটা পাবেন। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা একটুখানি স্পেসিফিক হই। সেটা হচ্ছে যে এই যে একবার একটা ওষুধ ধরলে পরে সেটা কন্টিনিউ করেই যেতে হবে, এই ধারণাটা কি ঠিক? মানে সেটা বিশেষ দেখো, করে এটা প্রেশার অনেক কিংবা এটা অনেক সুগার। মানুষকে এটা অনেক মানুষকে ভাবায় আর কি। হ্যাঁ, এবং হ্যাঁ। এর মধ্যে অনেক লজিক্যাল, ইটস এ সায়েন্টিফিক কোয়েশ্চেন। তো এটাকে আনসাইন্টিফিক ভাবে বলতে গেলে অনেকেই প্রশ্নটা করে, আমি সহজে উত্তরটা এড়িয়ে যাই। আমি বলি যে ওষুধ খাওয়াটা কিছু কিছু, যেমন হাইপার টেনশন, কোলেস্ট্রল, এর ওষুধ খাওয়াটা হচ্ছে বিয়ে করার মতো। তো একজনের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে মোটামুটি ভেবে রাখা উচিত যে বেশ কিছুদিন এর সঙ্গেই থাকতে হবে আর কি। লয়্যালটি টুয়ার্ডস ফার্মাকোলজি শুড বি শোন। মানুষ ব্লাড প্রেশার ট্রিট করেছে অনেক কষ্ট করে, ব্লাড প্রেশার কি করে ট্রিট করবে এই নিয়ে মানুষ নাজেহাল হয়েছে। হ্যাঁ, মহাত্মা গান্ধীর হাইপার টেনশন ছিল, যখন বিধান রায় গান্ধীজিকে ট্রিট করতেন, বেচারা স্বামীজি ছটফট করে মারা গেলেন, তার হোল লাইফে ডায়াবেটিসের কোনো ট্রিটমেন্ট বেরোয়নি। গান্ধীজি ওয়াজ ডেসপারেটলি লাকি যে 80 বছর বয়স অবধি বেঁচেছিলেন। গান্ধীজির লাইফ টাইমে ব্লাড প্রেশার ট্রিট করার একটা ওষুধ ছিল। বিধান রায় তাকে সেই ওষুধটা দিতেন, সেটা অর্ধেক সময় খেত না। বিধান রায়ের সঙ্গে যেমনি দেখা হতো ও ঘ্যান ঘ্যান করে 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 ওষুধটা খাওয়াতো। সুতরাং ওষুধ যে হাতে আছে, মানে বিবেকানন্দের কথা চিন্তা করো, 39 বছর বয়সে 500 ব্লাড সুগার নিয়ে শরীরের 1 ইঞ্চির 1 অংশ বাকি ছিল না যে মানুষটা নষ্ট হয়নি, চোখ থেকে আরম্ভ করে চামড়া, মানে আজকের দিনে আমাদের যে ট্রিটমেন্টগুলো এসছে, যেমন ব্লাড প্রেশার ট্রিটমেন্ট, লিপিডস ট্রিটমেন্ট, সুগার ট্রিটমেন্ট, এগুলোকে আমাদের পারসিস্ট করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ তারা ভাগ্যবান হবেন, তারা কন্ট্রোল করলো, ডায়েট হাঁটা চলা করে, তারা হয়তো কিছুদিন বাদে ডায়াবেটিসের ট্রিটমেন্ট ওষুধ থামতে পারে, লিপিড প্রোফাইলের ওষুধ হয়তো থামতে পারে, ব্লাড প্রেশারের ওষুধ হয়তো আমি কমাতে পারি। বাট মনে রাখতে হবে সেটা আমার আচমকা সিদ্ধান্ত নয়, দ্যাট ইজ আ মেডিকেল ডিসিশন। একদম, মানে নিজের ইচ্ছে মতো বন্ধ করা বা হঠাৎ করে খেয়ে নেওয়া কোনোটাই করা যাবে না। আর আমি কাউকে অশ্রদ্ধা না করে বলছি, আমাদের দেশের বেশিরভাগ ওষুধ প্রেসক্রাইব ডাক্তাররা করে না, ওষুধের দোকানে যারা আছে তারা করে। হ্যাঁ, লোকে ওষুধের দোকানে বললো দাদা প্রেশার বেড়েছে একটা ওষুধ দিন, তো সে চট করে হাতের কাছে 4টে বড়ি নিয়ে মুখে যে ওটাই খেয়ে চললো। প্লিজ ডোন্ট ডু দ্যাট। তারা যথেষ্ট বুদ্ধিমান ছেলে মেয়ে, কিন্তু অনেক সময় ওই রকম খুচরো খুচরো প্রেসক্রাইব করতে গেলে আমরা ভালোর থেকে খারাপটা বেশি করব। আর আমাদের এইটুকু ধৈর্য থাকতে হবে যে থিংস লাইক ডায়াবেটিস, হাইপার টেনশন আমরা তো রোজই খাচ্ছি, তাহলে রোজ যদি খাবারটা খেতে পারি, সেই খাবারের আনুষঙ্গিক আমার যে সমস্যাগুলো আছে সেটাকেও কেয়ার করতে গেলে আমাকে হয়তো ওষুধটা চালিয়ে যেতে হবে। ইফ আই এম লাকি, আমার লিপিডস কমে গেল, সুগার কমে গেল, ব্লাড প্রেশার কমে গেল, ওষুধ কমিয়েও আমি ভালো আছি, আমাকে যে ডাক্তার দেখছেন তিনি আমাকে বলে দেবেন যে দেখুন এখন আপনার ওষুধটা না খেলেই হয়। হ্যাঁ, একমাত্র তখনই আমি ওটা বন্ধ আর ওটাই মনে রাখতে হবে যে ওষুধ খাওয়াটা হচ্ছে বিয়ে করার মতো, যে মোটামুটি এই সাইকোলজিটা থাকতে হবে যে একে নিয়ে কিছুদিন চালাতে হবে আর কি। আচ্ছা, এখন বাজারে এক ধরনের ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে হার্ট প্রোটেক্টিভ অ্যান্টি হাইপারটেনসিভ, যেগুলো বলা হয় যে এগুলো নাকি, এগুলো কি শুধু বাজারি চমক না কিছু? এভরি অ্যান্টি হাইপারটেনসিভ ইজ হার্ট প্রোটেক্টিভ। কেন? কারণ হাইপারটেনশন কথাটার মানে হলো প্রেশার বেশি। প্রেশার বেশি মানে কি, আমার হার্ট যে এভরি টাইম পাম্প করছে তাকে আর একটু, যেমন ধরো আমাকে রাস্তায় হাঁটতে হচ্ছে, আমার সামনে যদি একটা 3-4 ফুটের ব্যারিয়ার থাকে, আমি খুব 3-4 ইঞ্চির থাকে, আমি বাড়িয়ে চলে যাব। কিন্তু আমার সামনে যদি হঠাৎ করে একটা 3 ফুট লম্বা কেউ একটা ব্যারিয়ার দিয়ে যায়, আমাকে সেটাকে টপকাতে হয়, আমার অসুবিধা হবে। সো হায়ার দ্য ব্লাড প্রেশার, হায়ার ইজ দ্য রেজিস্ট্যান্স। হার্টকে ততটা বেশি পরিশ্রম করতে হচ্ছে। তো আমরা এইটা মনে রাখবে যে হার্টকে প্রিজার্ভ করতে আজকে অনেক রকম ইমপ্রুভড ওষুধ আছে। সেগুলো ডাক্তার কেন দিচ্ছে? ডাক্তারবাবু দিচ্ছে যাতে হার্টটা ভালো থাকুক।
কিন্তু ডাক্তাররা যেন এইটের মানুষকে অবগত করে যে সেই ওষুধগুলো অবধারিতভাবে আমার ব্লাড প্রেশার কমাবে, অবধারিত, হ্যাঁ। অবধারিত, এবং আমাকে সেটার দিকে একটা চোখ রাখতে হবে। সো এখন ব্লাড, ধরো যখন হার্ট একেবারে দুর্বল হয়ে যায়, হ্যাঁ, আমরা হার্টটা কেটে বালতিতে ফেলে দিয়ে একটা নতুন হার্ট লাগাই, সেটাকে বলে হার্ট ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ। হ্যাঁ, আমি হয়তো 10 বার হার্ট ট্রান্সপ্লান্টেশন করেছি লাইফে। এখন এক সময় যে পেশেন্টদের আমরা বলতাম যে এই হার্টটা গেছে, এখন মেনি অফ দিজ হার্টস রিকভার অন দিজ নিউ মেডিসিন। Treatment, হ্যাঁ। কিন্তু এই আজকেই ধরো আমি এখানে 50 জনকে দেখেছি, আমি অন্তত 7-8 জনকে এই ধরনের ওষুধপত্র স্টার্ট করলাম, কিন্তু তাদের পাখি পড়ার মতো বোঝাতে হবে যে এই ওষুধগুলো শুরু করলে এইভাবে ব্লাড প্রেশার মেনটেন করবে, এইভাবে জল খাবে, এইভাবে ইউরিন আউটপুট মেনটেন করবে। তো এই ব্যাপারগুলো আছে, বাট মেডিকেল ট্রিটমেন্ট ইমপ্রুভ করছে এবং এত তাড়াতাড়ি ইমপ্রুভ করছে, আমি আর 2-1 বছরের মধ্যে রিটায়ার করতে পারলে আমি ধন্য হয়ে যাব। কারণ এই যে আমাদের হার্টে জমছে, বাইপাস লাগছে, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগছে, মানুষ যদি একটু অ্যাওয়্যার হয় এবং যেভাবে প্রিভেন্টিভ মেডিসিন ইমপ্রুভ করছে, হ্যাঁ। এখন কাউকে শোনো আড়ায় পাড়ায় পেটে আলসার হয়েছে, পেটে আলসারের কোনো অসুখই নেই এখন। কেন নেই? কারণ ট্যাবলেটস হ্যাভ কিওর্ড এভরিথিং। তো দের উইল কাম আ টাইম, এখন আমি বেঁচে থাকতে হবে কিনা আমি জানি না, বাট দের উইল কাম আ টাইম যখন এই ভ্যাসকুলার ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, এই পুরো ব্যাপারটা উইল বি মেডিকেলি ম্যানেজড। আর কার ওই খোঁচাখুঁজি, অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্ট অপারেশন এইসব করার কোনো প্রয়োজনই থাকবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে কেবল যে ওষুধপত্র অলৌকিক হয়ে যাবে তা নয়, ইমপ্রুভমেন্ট ইন মেডিকেল ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে আমাদেরও একটা ইন্টেলিজেন্ট পার্টিসিপেশন প্রয়োজন হবে তার। আচ্ছা, আমরা তো ওই হাইপার টেনশনের সঙ্গে রিলেশনটা মোটামুটি জানলাম। এবার এখন যে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং সেটা হচ্ছে ডায়াবেটিস। হ্যাঁ, তো এই ডায়াবেটিসটা হার্টের অসুখের জন্য কতটা? দেখো, ডায়াবেটিস একটা গণ্ডগোলের ব্যাপার। ডায়াবেটিসটাকে আমরা প্রাগ ঐতিহাসিকভাবে অসুখটাকে একটা শুধু ডায়াবেটিস নামটা দিয়ে ছেড়ে দিয়েছি। ডায়াবেটিসের ঝামেলা শুধু সুগার থেকে নয়, ডায়াবেটিস সুগারের অসুখ নয়, সুগার দিয়ে কেবল ডায়াবেটিসটাকে মাপা হয়। ডায়াবেটিসের মূল ঝামেলা কোথায়? শরীরের বিভিন্ন অংশে ছোট 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 রক্তনালীগুলোকে, ওই যে বললাম না যে পাইপে যদি একটু সেই অপরিচ্ছন্ন জল আসে যেরকম ডিপোজিশন হবে, এই প্রসেসটা সারা শরীরে হচ্ছে। ওয়ান্স এগেন এই এখন আমরা ডায়াবেটিসের 2 রকমের ট্রিটমেন্ট। একটা কি? একটা হচ্ছে সুগার কন্ট্রোল। ফাইন, আমাকে সুগার কন্ট্রোল করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ রাখতে হবে, হার্টটাকে স্ক্রিন করতে হবে, কিডনিটার দিকে চোখ রাখতে হবে, চোখটার দিকে চোখ রাখতে হবে। আর ডায়াবেটিসের ঝামেলা অ্যাভয়েড করার মোক্ষম অস্ত্র হচ্ছে প্লিজ ডু নট স্মোক। আমি হয়তো কাউকে জিনিসটা একটু কড়া শোনায় মাঝে মধ্যে, যে ডায়াবেটিসে সিগারেট খাওয়া হচ্ছে কেরোসিন তেলের পাশে দেশলাই কাঠি রাখার মতো। যে ডায়াবেটিসের প্রবলেম ইজ উইথ যে স্মোকিং আর ডায়াবেটিসের মধ্যে কোনো রকম সহাবস্থান নেই। তো এখনো অবধি ডায়াবেটিসের আমরা যথেষ্ট কন্ট্রোল পাইনি। এখনো অবধি আমরা ডায়াবেটিসের এই যে আমরা ভবিষ্যৎ যে প্রজন্মের কাছে যে কথাগুলো বলছি, যেভাবে আমরা নানানভাবে আমরা অ্যাডভান্সড হচ্ছি, আই সিনসিয়ারলি বিলিভ যে এখন থেকে 5 বছরের মধ্যে ডায়াবেটিস উইল বি প্রিভেন্টেড। কেন প্রিভেন্ট করা যাবে? থ্রু জেনেটিক অ্যানালিসিস। একটি বাচ্চা ফ্রম দ্য টাইম আ ওম্যান উইল বি প্রেগনেন্ট ইন দ্য উম্ব, সেই টেস্ট করে বলে দেওয়া যাবে যে এই ছেলে মেয়েটি ভবিষ্যতে ডায়াবেটিক কিনা, এবং যদি হয় বাচ্চার জন্মের আগে সেই জিন ম্যানিপুলেট করা হবে। তাহলে আমরা তো শুধুই সবসময় হতাশার কথা শুনি, আজকে আপনার কাছ থেকে আমরা প্রচুর আশার কথা শুনলাম, কিন্তু মানুষের জীবন সম্পর্কে এবং এই মেডিকেল সায়েন্সের ভবিষ্যৎ সম্পর্কেও একইভাবে।
আমার যেটা শেষ প্রশ্ন আজকে ডক্টর সরকার, সেটা হচ্ছে যে আপাতত আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখানে আমরা তো একটা জিনিস সবসময় বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা আমাদের লাইফস্টাইলে কি কি চেঞ্জেস এনে এই প্রিভেন্টিভ পার্টটাকে একটু শক্তিশালী করতে পারবো? দেখুন, লাইফস্টাইল সম্বন্ধে বাস্তবসম্মত হতে হবে। হ্যাঁ। এখন আমি যদি খুব হাসতে হাসতে গান গাইতে গাইতে রোজ সন্ধ্যে 7:30 বাড়ি ফিরি, প্রথমত আমার শান্তিটা বাড়লেও আমার পরিবারের অশান্তিটা বেড়ে যাবে। তারা সবাই মনে করবে বুড়োটার চাকরিটা গেছে, এখন বোধহয় আর কী করে সামনের সপ্তাহে হাঁড়ি চড়বে কী করে, লোকে চিন্তা করবে। সো লেট আস বি রিয়েলিস্টিক। একদম। জীবনটা জীবনই থাকবে। হ্যাঁ, এখন আমরা অসুস্থ হই। আগে কি হতো, কুরুক্ষেত্র যুদ্ধে তুমি 18 দিনে প্রায় 4,000 লোককে মাংসের কিমা করে ছেড়ে দিয়েছিলে। তো তখন তোকে হার্ট অ্যাটাক হবে কি করে? তখন তো ওই ঠাকুর দেবতাদের যুদ্ধের মধ্যেই তো অর্ধেক লোক মরে যেত। তখন তার ডায়াবেটিসেরও ব্যাপার নেই, আলসারেরও ব্যাপার নেই। তো আমাদের লাইফের মধ্যে অনেক অসুবিধে আছে। উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক। তোমাকে তোমার জীবনযাত্রার মধ্যে, আমাকে আমার জীবনযাত্রার মধ্যে একটা সেন্সেবল উপায় আমাদের খুঁজে বেরোতে হবে। আমি যখন যেভাবে সময় পাই, আমার মেন্টাল রিল্যাক্সেশন, ফিজিক্যাল ফিটনেস, খাওয়া দাওয়া, আরে আমাকে তো কেউ মাথায় বন্দুক দিয়ে বলছে না যে মুখে একটা বিড়ি ঠুসতেই হবে। কেউ বলেছে আমাকে তো বলেনি। তাহলে নিজে শখ করে সেই ঝামেলা পাকিয়ে লাভটা কি আছে? সো ডোন্ট ডু ইট। আর লাইফের মধ্যে তার চ্যালেঞ্জেস থাকবেই। হ্যাঁ, চ্যালেঞ্জ ছাড়া লাইফ হবে সেই তোমার মিয়ানো পেঁয়াজি খাওয়ার মতো। সো দ্যাট লাইফ উইল বি ভেরি আনইন্টারেস্টিং লাইফ। সো ইচ ওয়ান অফ আস, তোমাকে তোমার লাইফের মধ্যে, আমাকে আমার জীবনের মধ্যে দিয়ে উই হ্যাভ টু ন্যাভিগেট আওয়ার লাইফ। আর মনে রাখতে হবে যে এই বছরটা, এই যে 2025 শেষ হবে, 2025 যদি বেঁচে থাকো, তার মানে 2026-এ তুমি 21 দিন বেশি বাঁচবে। এভরি ইয়ার ইউ আর অ্যালাইভ, পরের বছর তোমার আয়ু বাড়বে বাই 21 days। তার মানে কি হবে, একটা যন্ত্রের যত বয়স বাড়বে তত তার ব্রেকডাউন বেশি হবে। একদম ইউ উইল লিভ লঙ্গার। একটা বাড়ি যত পুরনো হয় তার তত বেশি মেনটেনেন্স লাগে। উই আর আ স্ট্রাকচার। তো আমরা এখন যে বায়োলজিক্যাল ফেজের মধ্যে দিয়ে আসছি, একদিকে লঞ্জিভিটি বাড়বে, একদিকে ব্রেকডাউন বাড়বে। একদম। তো সেই রকমভাবে সময়ের সঙ্গে সঙ্গে উইথ রিয়ালিটি, বাস্তবসম্মতভাবে আমাদের এই যে লোকে ইনকাম ট্যাক্স কমিয়ে দিল, তো আগে তো ইনকামটা থাকতে হবে, তারপর তো ট্যাক্সটা কমবে। সো বিফোর ইউ ওয়ান্ট টু এনজয় রিলিফ অফ, লেট আস বি রিয়েলিস্টিক। আর খুঁচিয়ে ঘা করার কোনো দরকার নেই। জীবনে অনেক ঝামেলা আছে। যার জীবনে ঝামেলা কম আছে সে ভাববে আমার জীবনে ঝামেলা খুব কম, আমি সিগারেটের দোকান থেকে 100 টাকা দিয়ে একটু ঝামেলা কিনে শরীরে ঢোকাই। এখন আমার জীবনে অলরেডি অনেক ঝামেলা আছে, আমার দোকানে গিয়ে কড়কড়ে 100 টাকা দিয়ে ঝামেলা কিনে ঢোকাবার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা পৃথিবীটাকে যদি এরকমভাবে ভাগ করি, প্রি কোভিড আর পোস্ট কোভিড, এই কোভিড পরবর্তী দুনিয়াটা এই হার্টের অসুখের ক্ষেত্রে কি কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি? ইমিডিয়েট পোস্ট কোভিডে কার্ডিয়াক প্রবলেম কিছু বেড়েছিল, কারণ কোভিড ব্যাপারটার মধ্যে, দ্যাট ইজ আ সেপারেট ডিসকাশন, ওই নিয়ে বলতে গেলে অনেকক্ষণ চলে যাবে। কারণ কোভিডের যে ইনফ্লামেশন, শরীরের যে অত্যাচার করেছিল কোভিড, তার মধ্যে একটা কোয়াগুলেশন, ক্লটিং, এইসব ব্যাপার ছিল। আমি পোস্ট কোভিড স্টেন্ট ফেন্ট আটকে গেছে, করোনারি অ্যাটাক হয়েছে, আমি অন্তত 5-6 জন, আমি 4 জন ফ্লোরিড কোভিড পেশেন্টের অপারেশন করেছি, তার মধ্যে 3 জনের স্টেন্ট অক্লুশন হয়েছিল। আমার মনে হয় এখন সেই প্রকোপটা চলে গেছে। আচ্ছা। তো কিছু যে আমেরিকানদের যেরকম ঝগড়া হলে যদি বড় বউয়ের ঝগড়া হয় তাও বলবে কোভিড, তো সেইটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। সো ইয়েস, কোভিড ডিড হ্যাভ ইটস এফেক্ট। কোভিড ভ্যাকসিনেশন ইজ অলসো হিস্ট্রি নাও। 3 বছর ধরে তার ইমিউনোলজিক্যাল মেমোরি অ্যাট দ্য মোমেন্ট থাকবে না। হয়েছিল উইদাউট আ ডাউট, কারণ কোভিড আমাদের কাছে একটা অচেনা, দ্যাট ওয়াজ আ ফরেন ইনভেশন। আমাদের শরীর তার জন্য রেডি ছিল না। এখন আমার মনে হয় আর কোভিডের আতঙ্কে থাকা উচিত না, হয়তো অন্য কোনো একটা আতঙ্ক আসবে কিছুদিন বাদে। হ্যাঁ, সে তো সবসময় আমাদের আনফোরসিন নানা রকম ঘটনা ঘটতেই থাকে। ডক্টর সরকার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা খুবই কৃতজ্ঞ আমাদের এই আকাশবাণীতে আপনাকে পেয়ে।
প্লিজ কৃতজ্ঞ হবেন না, কিন্তু এইটুকু বলবো যে আপনাদের মাধ্যমে যে আমাদের এই ডিস্ট্রিক্টের, এই জেলার মানুষদের সঙ্গে কথাবার্তা বলার একটা সুযোগ পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট অপরচুনিটি। আপনারা সবাই ভালো থাকবেন। এমন সুন্দর জায়গা, পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ, বি ওয়েল। আর কখনো যদি কোনো সমস্যা হয়, কোনো আলাপ আলোচনার দরকার হয়, নিশ্চয়ই তাতে, আমরা আপনার সঙ্গে হ্যাঁ, যোগাযোগ আমাদের করব। আমাদের আমাদের মতো ব্রেকডাউন মিস্ত্রিরা হাতের কাছে আছে। আপনিও ভালো থাকবেন ভালো আর থাকবেন। আমাদের ভালো রাখবেন। বি ওয়েল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতক্ষণ সুস্থ থাকুন অনুষ্ঠানে আমরা অত্যন্ত মূল্যবান একটি আলোচনা শুনলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দেশের অন্যতম প্রখ্যাত কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুণাল সরকার। আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।